সুজিত বাবু আপনাকে স্বাগত। এর পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন সমুদ্র বিজ্ঞান বিশেষজ্ঞ প্রফেসর সুগত হাজরা। প্রফেসর হাজরা আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ প্রফেসর গোপীনাথ ভান্ডারী। প্রফেসর ভান্ডারী আপনাকেও স্বাগত। একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেচকর্তা সুমন্ত রায়। মিস্টার রয় আপনাকেও স্বাগত। সুজিত বাবু আপনার কাছে আমি প্রথমে যাই। যে রাজ্যে আমাদের যেমন 154টা ফায়ার স্টেশন আছে, আমরা 54টা টিম তৈরি করেছিলাম, যে 54টা টিমকে স্পেশাল ইকুইপমেন্ট দিয়ে তাদেরকে রাখা হয়েছিল বিভিন্ন ডিভিশন করে। সে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় আমরা এটা করেছিলাম যেখানে এফেক্টেড হতে পারে। এই বিপর্যয় থেকে আমরা খানিকটা হলেও বিপর্যয়টাকে আটকাতে পারতাম বা মোকাবিলা করতে পারতাম। হ্যাঁ, কিছুটা আপনার যে মাটির বাঁধের তুলনায় যদি ব্লক পিচিং করা হয় তাহলে নিশ্চয়ই এর থেকে লাইফটা অনেকটা বেশি হবে বা বাঁধের ভাঙনটাও অনেকটা কমানো যাবে। যে এখন সেই দিকে আপনার খরচের দিকটাও দেখতে হবে। তখন এত লম্বা নদী বাঁধ করতে হলে যে খরচ হবে সেইখানেই টাকার প্রশ্ন এসে যাবে। কাজে এই টাকাটা যদি না জোগাড় করা যায় তাহলে এটা করা সম্ভব না। কিন্তু মাঠ ওখানে আপনার যেরকম জল যেরকম আজকে এসছে বা হয়েছে, যে তাতে আপনার মাটির বাঁধ এবার কেন প্রতিবারই এরকম হবে, প্রতিবারই আপনার এরকমই বাঁধ ভাঙবে। কাজে সেখানে যদি পার্মানেন্টলি যে আপনার ব্লক পিচিং এরকম ধরনের কাজ যদি না করা হয় তাহলে কিন্তু এটা আটকানো যাবে না। মাটির বাঁধ তো বারবার ভেঙে যাচ্ছে, কংক্রিটের বাঁধ সেটাই অত্যন্ত প্রয়োজনীয়। আপনাদের ভাবনা বা পরিকল্পনা এই ক্ষেত্রে? দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যদি এটা সেচ দপ্তরের ব্যাপার, তিনি আজকে পরিষ্কারই জানতে চেয়েছিলেন যে মাটির বাঁধটাকে কী অসুবিধে, আর মাটির বাঁধ ছেড়ে যদি কংক্রিট করি সেটা যদি করা যায়, তা সেটা নিয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন। এবং এটা আমার একটা জিনিস তো এটা মনে হয়, প্রথমত হচ্ছে মাটির বাঁধ আর কংক্রিটের মধ্যে দুটো খরচার একটা বিরাট বড় তফাৎ আছে। এখন সরকার এটা নিয়ে ভাবছে, কিন্তু ক্ষয়ক্ষতি তো এড়াতে পারেনি। সেক্ষেত্রে কোথাও একটা ওই গলদ কি থেকে যাচ্ছে পদ্ধতিগত গলদ বলতে এক বাঁধকে যদি না আটকানো যায়, বাঁধ যদি ভাঙে তাহলে এই জিনিসটা আপনার হবেই। কাজেই সেইটাকে আগে দেখতে হবে যে বাঁধটা কীভাবে না ভেঙে বাঁধটাকে রাখা যায়। তারপরে গ্রামের লোকেদেরও খানিকটা সচেতন হওয়ার দরকার। তার কারণ এগুলো আমরা বহু দেখেছি যে বাঁধের নিচ থেকে ওরা মাটি কেটে নিয়ে যায়। আচ্ছা, এইটা একটা বাঁধের পক্ষে খুব খারাপ জিনিস, বাঁধের পক্ষে খুবই খারাপ জিনিস। প্লাস ওরা গরু ছাগল এগুলো সব বাঁধের উপরে বাঁধে, তাতে যে হোলটা তৈরি হয় এইটাও কিন্তু তখন জল সিপেজ যদি হয় তাহলে সে বাঁধ রাখা খুব মুশকিল। জল যদি একবার সিপেজ যদি বাঁধের মধ্যে ঢোকে জল, তাহলে সে বাঁধ থাকবে না। কাজে এই জিনিসগুলো এখন মানে এনিহাও বাঁধকে যদি না রাখা যায় তাহলে কিন্তু এই জিনিসটা হবেই। সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে নজরদারির কোথাও একটা অভাব থাকছে? নজরদারিটাই অনেক বেশি করে করা উচিত। না, নজরদারি নিশ্চয় হয়, যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আপনার বর্ষার আগে বলুন বা মানে ডিউরিং উইন্টার শীতকালে আমাদের সমস্ত বাঁধের মেনটেন্যান্স বা এই সমস্ত জিনিসগুলো হয়। কাজে একেবারে যে নজরদারি হয় না সেটা কিন্তু ঠিক না। কিন্তু এই গ্রামে মানে যেখানকার বাঁধ যেখানকার লোকাল লোক তাদেরও এই ব্যাপারে কিন্তু সহযোগিতা এই জিনিসগুলো থাকা উচিত। বেশ, প্রফেসর ভান্ডারী কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, এই যে একটু আগে আপনারা এখনো যেটা দেখাচ্ছেন যে ওই সিমেন্টের ব্যাগে করে মাটি ফেলে দেওয়া, দিস ইজ নট কল্ড ইঞ্জিনিয়ার্ড এম্বাঙ্কমেন্ট। ইঞ্জিনিয়ার এম্বাঙ্কমেন্টে কিন্তু স্যার যেটা বলছেন যে সিপেজ, যেটা একটু আগে আমিও বলছিলাম, এই সিপেজটাকে জল আসলে সিপেজ হবেই, সেটা ভেতরে ঢুকবেই। তার জন্য ভার্টিক্যাল ড্রেন দিয়ে দেওয়া হয়। সে সিপেজের জলটা ওই ভার্টিক্যাল ড্রেন দিয়ে বেরিয়ে গিয়ে আবার সমুদ্রের দিকে বা নদীর দিকে চলে যাবে। মিস্টার রয়, একটা বিষয় বলুন, সেটা হচ্ছে শুধুমাত্র বিপর্যয়ের মোকাবিলা করা সেটা তো নয়, এরপর পুনর্বাসন, আবারও আগের পুনরায় জায়গায় ফিরে যাওয়া, এটাও একটা বড় কাজ থাকে এই বিপর্যয়ের পর। সেক্ষেত্রে কিভাবে কাজ হয়?
না, ব্যাপারটা বুঝলাম না ঠিক। অর্থাৎ এই মুহূর্তে ত্রাণ শিবিরে সকলকে নিয়ে যাওয়া হলো, বা এই মুহূর্তে চাষের জমিতে জল হয়ে গেল, সেই জল নেমে গেল, তারপরে তো তাদেরকে আবার অনেক মাটি বাড়ি ভেঙে গেছে, সেগুলো তো আবারও পুনর্বাসনের একটা জায়গা থেকে যায়, সেই জায়গাটার দিকে একটুখানি বলতে বলছিলাম। যে না, এখানে সুন্দরবনে ওখানে আপনার মাটির যে কাঁচা বাড়ি সেটা একদম চলবে না। ওখানে সমস্ত জায়গাতে আপনার ইটের বাড়ি করে ঢালাই ছাদ যদি না করা হয় তাহলে প্রতি বাড়ি এরকম বাড়ি ভাঙবে, কোনো লাভ হবে না তাতে। আর যে টাকা পয়সা দিয়ে তাদের আবার তারা মাটির বাড়ি করলো, আবার সামনের বছর আপনার হবে, আবার সামনের বছর আবার আপনার এরকম একটা আসবে, আবার সেই বাড়িগুলো ভাঙবে, আবার দেওয়া। কাজে পার্মানেন্ট একটা কিছু করতে হলে ওখানে আপনার প্রত্যেকের আপনার ইটের বাড়ি করে দিতেই হবে। আরেকটা কথা বলুন, খাবার জল নিয়েও তো সমস্যা দেখা যায়। হ্যাঁ, এটাতে আপনার ওই ওয়াটার সাপ্লাই মানে ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। ডিপ টিউবওয়েল থেকে জলের ব্যবস্থা করতে হবে, যে অনেক জায়গাতে এখন করা হচ্ছে ওরকম, যে বহু জায়গাতে ড্রিঙ্কিং ওয়াটার আপনার সেইভাবে করা হচ্ছে। কাজে ওখানে তখন ড্রিঙ্কিং ওয়াটার পেতে হলে এমনি টিউবওয়েলে আপনার সেইভাবে জল পাওয়া যাবে না, কাজে ডিপ টিউবওয়েল করতে হবে। হ্যাঁ, প্রফেসর হাজরা, আপনি কিছু বলতে চাইছিলেন। টিউবওয়েল করতে হলে হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার দুটো কথা বলার আছে। এক, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রী আবাস যোজনা, নানান ধরনের আবাস যোজনা আছে আমাদের কাছে। সেই টাকার থেকে সরকারি ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে অন্তত 1 লক্ষ বাড়ি সুন্দরবনের মানুষের জন্য তৈরি করে দিন।